এটা না। হ্যাঁ, কেউ একজন একটু আহ দেখা যায় নাকি আর শোনা যায় নাকি একটু জাস্ট বললেই হয়েছে। হ্যালো। দেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আজকে আমরা হচ্ছে মার্কভ মডেল শুরু করব। তো মার্কভ মডেল জিনিসটা হচ্ছে কি যে আমরা এতদিন বেজিয়ান নেটওয়ার্ক পড়ছি। বেজিয়ান নেটওয়ার্কে হচ্ছে কোনো টাইম ইনস্টেন্সের জিনিস না। টাইম ইনস্টেন্স বলতে কথার কথা ধরো আমাদের যে পপুলার এক্সাম্পলটা ছিল যে ওই বার্গলারি হয়েছে বা আর্থকোয়েক হয়েছে, ওইটার সাপেক্ষে অ্যালার্ম বাজছে, অ্যালার্ম বাজার সাপেক্ষে জন ম্যারি কল করছে, ওই যে এক্সাম্পলটা ছিল, ওইখানে কিন্তু কোনো আসলে টাইমের কিছু ছিল না যে কখন কোন টাইমে বার্গলারি হয়েছে বা কখন জন কল করছে। তো মার্কভ মডেল ইউজুয়ালি হচ্ছে আহ এক একটা টাইম ইনস্টেন্স নিয়ে কাজ করে। ঠিক আছে, যে একটা টাইমে কোন একটা মানে ঘটনা হয়তো ইমিডিয়েটলি পরবর্তীটার এফেক্ট করে, এরকম করে। তো এই টাইপের জিনিসে আমাদের কিভাবে মানে বেজে নেটওয়ার্ক নেটওয়ার্ক গুলো কাজ করে সেটা আর কি দেখবো আমরা। তো নর্মালি টাইম সিকোয়েন্স অবজারভেশন গুলো আমরা কোথায় কোথায় দেখি যে স্পিচ রেকগনিশনে আমরা ইউজ হতে পারে, কারণ স্পিচ করা হচ্ছে টাইম টু টাইম হইতেছে, এক একটা করে সিলেবল আসতে থাকে বা এরকম আসতে থাকে, বা এক একটা করে ওয়েভলেংথ আমরা দেখতে পারি। তারপর হচ্ছে রোবট লোকালাইজেশন, মানে আমার রোবট কোনো আহ, এক একটা টাইমে টাইম ইকুয়াল টু ওয়ান, টাইম ইকুয়াল টু টু, প্রত্যেকটা টাইমে ওর পজিশনিং চেঞ্জ হতে থাকে। ইউজার অ্যাটেনশন, মেডিকেল মনিটরিং, সবগুলাতেই টাইম হচ্ছে আমাদের মডেলে ইনক্লুড হয়। তো কথার কথা ধরো এটা হচ্ছে আমাদের একটা বেজিয়ান নেটওয়ার্কের মতো। তো আমরা একটা জিনিস অলরেডি শিখে আসছি, যেটা শিখে আসছি সেটা হচ্ছে যে আমাদের যদি এই বেজিয়ান নেটওয়ার্কটা দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ x1, তারপর হচ্ছে x2, x3, x4, এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে আমরা প্রথমে দেখবো যে শুরু কে করতেছে x1, তো এটা দেন x2 কে আনতে হইলে x2 কার উপর ডিপেন্ড করতেছে সেটাকে কন্ডিশনালে রাখতে হবে। তো x2 গিভেন x1, x3 গিভেন x2, x4 গিভেন x3, এমনি করে আসতে থাকে, তাই না? আমরা শিখে আসছি অলরেডি। এই জিনিসটা কিন্তু একটা চেইন রুল থেকে আমরা হচ্ছে ছোট করে নিয়ে আসি। এন্ড আমি এটা লিখছি জাস্ট 4 পর্যন্ত। আমার যদি এটা আরো যাইতে থাকে, লাইক এক্স টি গিভেন x t-1 এ পর্যন্ত যদি যাইতে থাকে, তাহলে গুণফলটা যাইতে যাইতে এমন একটা সময় আসবে যে x t-1 এ পর্যন্ত যাইতে পারে। মানে আমাদের মার্কভ মডেল গুলো নর্মালি হচ্ছে এরকম দেখতে হয়। তো আবার যদি সরটা বলি যে কোনো একটা টাইম পয়েন্টের, লাইক এখানে ফোর্থ টাইম পয়েন্টের প্রবাবিলিটিটা ইমিডিয়েট আগের টাইম পয়েন্টের প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে, বা ওই ওই সময় ইনসিডেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমরা যদি চিন্তা করার ট্রাই করি যে কোথায় এই ধরনের জিনিস আমরা দেখছি। ধরো আজকে বৃষ্টি হয়েছে। তো নর্মালি যেটা হয় যে কোনো একটা দিন যদি বৃষ্টি হয়, তাহলে কালকেও বৃষ্টি পড়ার একটা খুবই মানে ভালো চান্স থাকে। আর বৃষ্টি যদি নাও থাকে তাহলে মোটামুটি ক্লাউডি বা মেঘ টেঘ আছে এমন একটা অবস্থা দেখা যায়। এরকম অবস্থা 2 দিন 3 দিন থাকার পর আবার সানি, তাই না? তো তার মানে এই ওয়েদার প্যাটার্ন গুলা গতদিন কি হয়েছে সেটার উপর একটা ডিপেন্ডেন্সি আছে, তাই না?
তো এই ধরনের কেসে আমরা হচ্ছে মার্কভ মডেল গুলাকে ইউজ করি। তো আমি যদি এখন একটা মার্কভ মডেল এরকম চিন্তা করি যে x1 থেকে x4 পর্যন্ত গেছে এন্ড এটার জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা আমরা দেখি, তাহলে জিনিসটা দেখতে এমন হয়। আমরা এটা একটু আগে আমি লাস্ট স্লাইডে পড়ে আসছি। তো এই জিনিসটা কোত্থেকে, মানে আমরা হচ্ছে এটা কিভাবে মানে ওই বেজিয়ার নেটওয়ার্কে তো শিখে আসছি, মানে জিনিসটা কোত্থেকে আসে। আমরা তো চেইন রুলটা আগে শিখছিলাম। যাদের মনে নেই তাদেরকে একটু মনে করে দিতেছি। এটা ছিল চেইন রুল আমাদের, এটা ছিল আমাদের অরিজিনাল চেইন রুল। দেন আমরা এখানে কি অ্যাপ্লাই করছি যে এই x3টা শুধুমাত্র x2 এর উপর ডিপেন্ডেন্ট, x1 এর উপর ডিপেন্ডেন্ট না। এই জন্যে আমি হচ্ছে এই x3 আর x1 যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য হচ্ছে আমরা এখান থেকে x1টা কেটে দিতে পারি। আমরা কিন্তু এটা শিখে আসছি। সিমিলারলি x4 হচ্ছে শুধুমাত্র আমার x3 এর উপর ডিপেন্ড করে, x2 আর x1 এর উপর ডিপেন্ড করে না। এই জন্য আমরা এই দুইটা কেটে দিতে পারি। তো সেই হিসেবে আমাদের জিনিসটা দেখতে এরকম হয়, মানে এটাই কিন্তু আমরা বেসিক নেটওয়ার্কে শিখে আসছি। ঠিক আছে। আচ্ছা, এগুলা খুব জানো। তারপর আমরা যদি একটু আগে, তো এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি যে ধরো আমাদের যে কোনো মার্কভ মডেলে স্টেট ইন্ট্রোডিউস করতে হবে। লাইক আমি যে একটু আগে একটা ওয়েদার নিয়ে কথা বললাম, ধরো আমি ধরে নিলাম ওয়েদারের দুইটা স্টেট আবার, সান অর রেইন। ঠিক আছে, এটাকে বলে স্টেট। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন। এই পার্টে আমি পরে আসতে, ঠিক আছে। নিচে আরেকটা আহ, ইয়ে দেওয়া আছে, সিপিটি টেবিল বা কন্ডিশনাল প্রবাবিলিটি টেবিল। যে কোনো একটা দিনে স্টেট গিভেন আগের দিনের স্টেট, এটার প্রবাবিলিটি কি হবে। এখন এটা তোমরা হচ্ছে এই টেবিলটা দেখে হুট করে কিছু বুঝবা না, সো আমি একটু এটা এক্সপ্লেন করে বলি। ধরো এখানে কি দেওয়া, এটা t-1 তম সময়ে আমার হচ্ছে ওয়েদারটা কি ছিল। ঠিক আছে, এটার এন্ড ওই দিন ওয়েদার থাকা, ওই ওয়েদার থাকার সাপেক্ষে আমার তম টাইমে ওয়েদারটা কি ছিল সেইটার প্রবাবিলিটি এই টেবিলে দেওয়া আছে। আবার বলতেছি, ধরো আমি কথার কথা এটার কথা বললাম যে এই 0.9, এটার মানে কি। এটার মানে হচ্ছে যে প্রবাবিলিটি অফ কোনো এক কোনো টাইমে যদি আমার সান হয় এন্ড গিভেন তার আগের দিন আমার সান ছিল, এটাকে হচ্ছে আমরা 0.9 বলতেছি। সিমিলারলি এটার মানটা কি, কোনো একটা দিন আমার সানি গিভেন আগের দিন হচ্ছে রেইন। মানে আমার তো এই চারটা কেসই পসিবল, যে সান সান, সান রেইন, রেইন সান, অথবা রেইন রেইন, এই চারটা কেসই তো পসিবল, তাই না? তার মানে এখন টেবিলটা বুঝতে পারছো। তো এই টেবিলটাকে বলা হচ্ছে ট্রানজিশন টেবিল। ট্রানজিশন টেবিল কেন ট্রানজিশন টেবিল বলি? কারণ হচ্ছে এই এই টেবিল থেকে আমরা বুঝতে পারি যে কোনো একটা টাইমে কোন স্টেট থাকার সাপেক্ষে পরের টাইমে যে স্টেট হইতে পারে সেটার প্রবাবিলিটি আমি এই টেবিল থেকে খুব ভালো করে বলতে পারি। আচ্ছা, এটাকে ট্রানজিশন টেবিল না বলে এটা সিপিটি লেখছে, সিপিটি লিখি আমরা। ট্রানজিশন টেবিলটা আমরা একটু সুন্দর করে অন্যভাবে দেখবো। তো তো একটা জিনিস দেখো, আমি সেম জিনিসটাকে আরো ইন্টারেস্টিংলি কিভাবে লিখতে পারি সেটা এখানে দেখাইছে যে আমার তো স্টেট দুইটা, সান, রেইন। তো আমার যদি সান একটা স্টেট হয়, সান স্টেটে থাকা অবস্থায় পরের দিনও সান স্টেট থাকবে, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.9। আমি এই টেবিল থেকে দেখে বলতে পারতেছি। তারপর সান থাকা অবস্থায় রেইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.1। দেখো এই জন্য আমার হচ্ছে এটা 0.1।
তারপর রেইন আছে, পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি 0.3, যে দেখো রেইন আছে, পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি এটা, দেন রেইন আছে, পরের দিনও রেইন হওয়ার প্রবাবিলিটি এটা। মানে এটা কিন্তু আমি এই টেবিলটাকে কেউ হয়েছে যে এই স্টেট ডায়াগ্রাম দিয়েও লিখতে পারে। এটা কিন্তু একটা স্টেট ডায়াগ্রাম, তোমরা স্টেট ডায়াগ্রাম নিয়ে জানো। তো আমরা নর্মালি হচ্ছে এই ধরনের আহ ইয়েগুলাকে, এই ধরনের টিপিটি টেবিলটাকে হচ্ছে আমরা এভাবে আর কি লেখার চেয়ে আরেকটু খুবই সুন্দর করে লিখি, যেটা হচ্ছে আমরা পরীক্ষার খাতায়ও লিখবো বা করবো। এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। তো এই জিনিসটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে কিভাবে লেখা যায়? তো যেহেতু আমার স্টেট দুইটা সান এন্ড রেইন, আমি হইতেছে সান এন্ড রেইন দিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। ধরো এটা হচ্ছে সান, এটা হচ্ছে রেইন, এটা হচ্ছে সান, এটা হচ্ছে রেইন। আচ্ছা, এখানে জায়গাটা মনে করেন আমি একটু ক্লিয়ার করে লিখি। ধরো, তো সান, আগের দিন সান পরের দিনও সান হওয়ার প্রবাবিলিটি 0.9, আগের দিন সান পরের দিন রেইন হওয়ার প্রবাবিলিটি 0.1, আগের দিন রেইন পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি আমি হচ্ছে এই সেলে লিখবো, এটা দেওয়া আছে হচ্ছে 0.3। আর আগের দিন রেইন পরের দিনও রেইন হওয়ার প্রবাবিলিটি 0.7। মানে বুঝতে পারছো, আমি হচ্ছে সেম টেবিলটাকে এখন আমি একটা ম্যাট্রিক্স ফরম্যাটে লিখে ফেলতেছি। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ফরম্যাট, তাই না? আহ তো আহ, এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখতেছি, এটাকে হচ্ছে আমরা ট্রানজিশন ম্যাট্রিক্স বলতে পারি, না এটাকে আমরা বলতে পারি এখন ট্রানজিশন ম্যাট্রিক্স। এটাকে হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে বড় হাতের টি দিয়েও লিখি, যে বড় হাতের টি হইতেছে আমার এই ট্রানজিশন ম্যাট্রিক্স। তার মানে তোমরা অলরেডি একটা জিনিস বুঝতে পারতেছো, আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্সটা কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্স এর মতো দেখতে হয়। এখানে 2x2 স্কোয়ার ম্যাট্রিক্স কেন হয়েছে? কারণ আমার এখানে স্টেট হচ্ছে দুইটা। আমার যদি এখানে স্টেট তিনটা হইতো, ধরো এখানে আমি একটা ক্লাউডি অ্যাড করে দিতাম, তাহলে আমার এটা কিন্তু একটা 3x3 ম্যাট্রিক্স, ট্রানজিশন ম্যাট্রিক্স, তাই না? তখন এই যে এখানে সান রেইন ক্লাউডি এরকম। আশা করি বুঝতে পারছো। তো আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা নিয়ে মেইনলি পরবর্তীতে কাজ করব। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এই ম্যাট্রিক্সটা তোমার সামনে দিই, বা ধরো কথার কথা এই টেবিলটাই তোমার সামনে দিলাম, দিয়ে জিজ্ঞাসা করলাম যে 100তম দিনে আমার হইতেছে বৃষ্টি হইছে, তাহলে 101তম দিনে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি কত? আমি কিন্তু বলে দিছি অলরেডি যে 100তম দিনে বৃষ্টি হয়েছে, তাহলে 101তম দিনে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি আমি কোত্থেকে পাবো? এখান থেকে পাবো। কারণ কি, এখানেই আগের দিন বৃষ্টি হওয়ার সাপেক্ষে পরের দিন বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি ভ্যালু দেওয়া আছে। তার মানে আমি লিখতে পারি যে প্রবাবিলিটি অফ 101তম দিনে রেইন গিভেন 100তম দিনে রেইন। এটা আর কিছুই না, আমার কোনো ক্যালকুলেশন দরকার নেই, আমি হচ্ছে টেবিল থেকে সরাসরি 0.7 দিয়ে দিব। এটা তো খুব ইজি, এটা তো তোমাদেরকে মানে আমি মানে তোমরা তো বুঝতেই পারতেছো যে আগের দিনের ভ্যালু মানে স্টেট দেওয়া আছে, আমি পরের দিনের প্রবাবিলিটি ইজিলি বের করতে পারছি। নাইস। বাট হোয়াট ইফ আমি কোশ্চেনটা এমনি বললাম যে প্রথম দিন বৃষ্টি পড়ছে, 100 দিন পর বৃষ্টি পড়ার প্রবাবিলিটি কত? তো এখন কিন্তু আসলে কোশ্চেনটা আমি একটু লেংদি করে দিছি, যে আমি একদম শুরুতে বৃষ্টি পড়ছে সেটা বলে দিছি, এন্ড ওইটার সাপেক্ষে 100 দিন পরে অবস্থা জানতে যেতেছে। এখন আমার কাছে যে ইনফরমেশন দেওয়া আছে এগুলা কিন্তু জাস্ট আগের দিনের সাপেক্ষে। তার মানে আমার হচ্ছে এই x1 বা হচ্ছে প্রথম দিনের রেইনটাকে ইউজ করে দ্বিতীয় দিনের অবস্থা দেখা লাগবে,
দেন দ্বিতীয় দিনের অবস্থা চেক করে তৃতীয় দিনের অবস্থা দেখা লাগবে। এমনি চেইন ওয়াইজ যাইতে যাইতে আমার 100 দিন পর্যন্ত যাওয়া লাগবে। মানে সাউন্ড সিম্পল ইনাফ, মানে বাট তোমাদের কাছে মনে হতে পারে যে এটা অনেক লেংদি প্রসেস। হ্যাঁ, তুমি যদি এরকম মানে একটা একটা করে টাইম পয়েন্টের জন্য বের করতে থাকো, অবশ্যই জিনিসটা লেংদি হবে। বাট এটার একটা আহ, ভালো বা সহজ প্রসেস আছে। এন্ড এটাকেই বলে হচ্ছে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন, যে প্রথম দিনের অবস্থাটা আমাকে যদি দেওয়া থাকে সেটাকে বলে হচ্ছে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন। যেমন ওরা আমাকে একটা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন বলে দিচ্ছে কি যে প্রথম দিন সান হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1, মানে প্রথম দিন সান, এটা আমাকে বলে দিচ্ছে। মানে এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন। তো নর্মালি এরকম ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন হয়তো দেওয়া থাকবে। তাহলে আমি যদি আবার একটু রিক্যাপ করি, আমাদের মার্কভ মডেল থেকে যে কয়েকটা জিনিস একটু জানা ইম্পর্টেন্ট, যে এই ট্রানজিশন ম্যাট্রিক্স বের করতে পারাটা শিখতে হবে, যে কিভাবে বের করা যায়। দেন এইটাকে ইউজ করে কিভাবে সাবসিকুয়েন্ট টাইম পয়েন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করা যায় সেটা দেখতে হবে। তো আমি একটা কাজ করবো এখন, সেটা হচ্ছে যে পরের স্লাইডে যাওয়ার আগে এই ট্রানজিশন ম্যাট্রিক্স কিভাবে বানানো যায় সেটা একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে বোঝাই দেবো। তো আমি এখানে একটা কোয়েশ্চেন আনছি, এটা মনে হয় খুব সম্ভবত স্প্রিং 24-এর। আমার সরি একটু দেখে নিতে হবে। এখানে কি দেওয়া দেখো, যে একটা টেক কোম্পানি কাস্টমারের রিভিউ প্রেডিক্ট করা ট্রাই করতেছে। তারা রিসেন্টলি একটা সার্ভে করছে। সার্ভেতে টোটাল 80 জন মানুষ ছিল। এন্ড তারা পর পর 2 বছরের জিনিসপত্র ওরা মানে ডকুমেন্ট করছে বা সার্ভে করছে। তার মানে কিন্তু তোমরা এটা দেখে বুঝে গেছো যে পরপর 2 বছরের যেহেতু জিনিসপত্রটা দেখছে, এখানেই আমার x t-1 x t এটার মানে দুইটার অবস্থা কিন্তু আমাদের জানা আছে। তো আমরা একটু দেখি। তাহলে দেখো, এখানে বলছে কি যে ইনিশিয়ালি 44 জন মানুষ স্যাটিসফাইড ছিল, 20 জন মানুষ নিউট্রাল ছিল, আর বাকিরা আনস্যাটিসফাইড ছিল। মানে তোমার টেক কোম্পানির সার্ভিসে 44 জন মানুষ স্যাটিসফাইড ছিল, 20 জন মানুষ নিউট্রাল ছিল, আর বাকি কত হয় আমার দেখি তো, 64, আর হচ্ছে তোমার আহ 16 জন, তাই না? 16 জন মানুষ হচ্ছে আনস্যাটিসফাইড। 44, 20 আর 16 যোগ করলে আমার হয়তো ইয়ার, নাকি না আমি ভুল বলছি, ওয়েট। 16 মানে আহ 64 তো 14 জন মানুষ হচ্ছে আমার আনস্যাটিসফাইড। ওকে। তো এখন আমাদের কি জিজ্ঞেস করছে, এখন আমাদের বলছে দেখো যে অ্যামং দ্য আনস্যাটিসফাইড পিপল, 4 জন তাদের রিভিউ চেঞ্জ করে স্যাটিসফাইড করছে, 4 জন নিউট্রাল করছে, আর বাকিরা হচ্ছে ওদের অপিনিয়ন চেঞ্জ করে নাই। এটার মানে কি আমি একটু বুঝাই দিই, যে ওরা দেখছে কি যে কোনো একটা সালে বা কোনো একটা ইয়ারে আমার স্যাটিসফাইড বা আনস্যাটিসফাইড ছিল 14 জন। তার মধ্যে পরের বছরে যে দেখা গেছে যে আমার এই 14 জনের থেকে আনস্যাটিসফাইড, মানে 14 জনের 4 জন আমার স্যাটিসফাইডে চলে গেছে, 4 জন নিউট্রাল চলে গেছে, বাকিরা কিন্তু এখনো এখানেই বসে আছে। তো এই জিনিসটা আমরা আসলে কিভাবে ট্রানজিশন ম্যাট্রিক্স ওয়াইজ লিখতে পারি সেটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমাদের তো আসলে এখানে ট্রানজিশন ম্যাট্রিক্স ওয়াইজ লেখা লাগবে, তো সেটা আমাদের লেখা জরুরি। তাহলে আমার প্রথম কথা হচ্ছে, তোমরা এই ধরনের ম্যাথ করার আগে প্রথমেই হচ্ছে স্টেট গুলা নিয়ে বসবা, যে আমাদের কি কি স্টেট আছে। তো অবশ্যই তোমরা দেখতে পারতেছো যে আমার একটা স্যাটিসফাইড স্টেট আছে, আমার একটা আনস্যাটিসফাইড স্টেট আছে, আমার একটা নিউট্রাল স্টেট আছে। তো এখন আমার
যারা হচ্ছে আনস্যাটিসফাইড ছিল, যেখানে দেখো প্রথম যে ক্লুটা দেখা আছে বলছে যে যারা আনস্যাটিসফাইড ছিল, মানে টোটাল 14 জন মানুষ তো 14 জন মানুষ কি, আমি বারবার খালি ইয়ে ভুল করতেছি তাই না, আমি মানে এখানে ইয়ে ভুল, এটা 16ই ছিল, ঠিক আছে এটা 16ই হবে। 16 হচ্ছে আমার ইয়ে হয় 60, হ্যাঁ ঠিক আছে 16 জন। তার মানে আমাকে বলছে কি যে 16 জন মানুষ যারা হচ্ছে আনস্যাটিসফাইড ছিল, তাদের মধ্যে 4 জন স্যাটিসফাই হয়েছে, এটা কি বলছে না? এই যে দেখো, 16 জন মানুষের মধ্যে 4 জন তাদের রিভিউ চেঞ্জ করে কি করছে, স্যাটিসফাইড বানাইছে। তার মানে কি আমি এটাকে বলতে পারি না যে 4/16 মানে এত পার্সেন্টেজ অফ মানুষ আমার হচ্ছে আনস্যাটিসফাইড থেকে স্যাটিসফাইড হয়েছে পরের বছর? আমি কি এটা বলতে পারি না 4/16 অফ মানুষ আমার আনস্যাটিসফাইড থেকে নিউট্রাল হয়েছে? এই যে দেখো লেখা আছে যে 4 টু নিউট্রাল হয়েছে, মানে 4 জন মানুষ তাদের ওপিনিয়ন চেঞ্জ করে নিউট্রাল হয়েছে। বাকি আর কতজন মানুষ থাকে? 16 থেকে 4 চলে গেল, 4 চলে গেল, আর কত মানুষ আছে বাকি? এই 8 জন। এই 8 জন মানুষের কি হয়েছে? আনস্যাটিসফাইড ছিল, আনস্যাটিসফাইডই থেকে গেছে। বুঝতে পারছো আমাদের কিভাবে মানে ট্রানজিশন গুলো হচ্ছে? আমি আরো দুইটা করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখানে পরেরটা কি লেখছে যে স্যাটিসফাইড পিপল গুলার মধ্যে আমার 33 জন তাদের অপিনিয়ন রিটেইন করছে। এটার মানে হতেছে যে তাদের অপিনিয়ন আগে যা ছিল এখনো তাই রাখছে। দেখো আমাদের স্যাটিসফাইড কতজন ছিল, 44 জন। তার মানে কি আমি বলতে পারি না যে 44 জনের মধ্যে 33 জনই আমার স্যাটিসফাইড ছিল, স্যাটিসফাইডই আছে? আবার 44 জন মানুষের মধ্যে 8 জন মানুষ আমার হচ্ছে নিউট্রাল হয়েছে বলছে। তাহলে হচ্ছে 8/44 জন, এই পার্সেন্ট অফ মানুষ আমার স্যাটিসফাইড থেকে নিউট্রাল হয়েছে। আবার আমাকে এটাও বলছে যে 3 জন মানুষ আমার আনস্যাটিসফাইড হয়েছে, মানে আমার এটা হয়েছে হচ্ছে 44, মানে 3/44। ওকে, তার মানে আমাদের ট্রানজেকশন গুলো কেমনে আসতেছে বুঝতে পারতেছো? এরপর ফাইনাল যে আমাদের পয়েন্টটা, আমার দুইটা পয়েন্ট হয়ে গেছে, ফাইনাল পয়েন্টে কি বলছে দেখো, যে 20 জন নিউট্রাল মানুষের মধ্যে 7 জন স্যাটিসফাই হয়েছে। তার মানে আমার এটা হইতেছে 7/20। দেন 4 জন আনস্যাটিসফাইড হয়েছে, মানে এটা হচ্ছে আমার 4/20। আর বাকিরা হচ্ছে যা ছিল তাই আছে। তার মানে আমি এইখানে সেলফ প্রুফ হবে একটা, কতজন বাকি আছে, 4, 7, 11, তার মানে 9 জন বাকি আছে, 9 জন আমার নিউট্রাল ছিল, নিউট্রালি আছে। আমাদের ট্রানজিশন গুলো আশা করি বুঝতে পারছো। এখন সমস্যাটা হচ্ছে কি যে আহ আমাদের তো এই স্টেট ডায়াগ্রাম নিয়ে আসলে কাজ করাটা একটু কঠিন। আমরা এখান থেকে একটা ট্রানজিশন ম্যাট্রিক্স বানাই, তারপর কাজ করা ট্রাই করবো। সবসময় খেয়াল রাখবো ট্রানজিশন ম্যাট্রিক্স বানানোর জন্য আমাদের স্টেট কয়টা সেটা জানা লাগবে। তার মানে দেখো আমাদের স্টেট কিন্তু তিনটা: স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, নিউট্রাল। তাহলে কি আমি একটা 3/3 ম্যাট্রিক্স বানাইতে পারি না এভাবে, যে দেখো স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, নিউট্রাল, আর এই পাশে লিখলাম আমি স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, নিউট্রাল। তাহলে দেখো আমি এই পজিশনে কোন ভ্যালুটা বসাবো, যে আগের টাইমে স্যাটিসফাইড ছিল, পরের টাইমে স্যাটিসফাইড থাকে কত পার্সেন্টেজ বা কত প্রবাবিলিটির মধ্যে। দেখো আমি এখানে লিখছি স্যাটিসফাইড থেকে স্যাটিসফাইড আছে হচ্ছে 33/44, তো এখানে আসবে আমাদের 33/44। তারপর এই পজিশনে কি থাকবে, যে আগের দিন স্যাটিসফাইড, পরের দিন, আগের বছরে স্যাটিসফাইড, পরের বছরে আনস্যাটিসফাইড। তাহলে আমি হচ্ছে এইটা দেখবো, এই যে এই এই রোড অ্যারোটা, এই অ্যারোতে কত দেওয়া, 3/44। আর তাহলে আমি এইখানে কি বসাবো,
আগে স্যাটিসফাইড পরে নিউট্রাল হয়েছে কোনটা, তার মানে হচ্ছে যে এই অ্যারোতে যা ছিল 8/44। সিমিলারলি এখানে আমি বসাবো হচ্ছে আগে স্যাটিসফাইড পরে স্যাটিসফাইড এটা, মানে আগে আনস্যাটিসফাইড পরে স্যাটিসফাইড এটা আর কি। তাহলে 4/16, এখানে হবে হচ্ছে 8/16, এখানে 4/16। তারপর এখানে হবে হচ্ছে আমাদের নিউট্রাল আগে ছিল, এখন স্যাটিসফাইড এটা, মানে হচ্ছে আমার 7/20। এটা হবে আমাদের 4/20। এটা হবে আমাদের 11/4। এই যে ম্যাট্রিক্সটা তোমরা দেখতেছো আমি যে বানাইলাম, এইটা তোমাদেরকে, এটাকে আমি নাম দিছিলাম কি বলতো, ট্রানজিশন ম্যাট্রিক্স বা বড় হাতের T। তো আমার এই যে কোশ্চেনটা আমি বামে লিখছি, এই এই কোশ্চেন থেকে প্রথম কোশ্চেনটা যেটা আমাদেরকে বলছে যে এই ইনফরমেশন থেকে ট্রানজিশন ম্যাট্রিক্সটা বানাও, এন্ড এটার মার্কস ছিল 2। তার মানে বুঝতে পারছো যে মাত্র 2 মার্কস দিয়ে আমাদের হচ্ছে জাস্ট এই ম্যাট্রিক্সটা বানানোর জন্য 2 মার্কস, কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো মানে আমাদের হচ্ছে মানে ট্রানজিশন ম্যাট্রিক্সটা এই জন্য ইয়ে করাটা ইম্পর্টেন্ট, এটা বানাতে ইম্পর্টেন্ট। আশা করি মানে ট্রানজিশন ম্যাট্রিক্স বানানোটা বুঝে গেছো। ও বাই দ্য ওয়ে, তোমার যদি কেউ ধরে নাও যে স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, নিউট্রাল, এই অর্ডারটি এভাবে রাখতে হবে এমন না। তুমি যে অর্ডারই রাখো না কেন সমস্যা নেই, তোমার ম্যাথ করার সময় ওভাবে চিন্তা করতে হবে। ওকে, তাহলে আমরা একটু আগাই। তাহলে আমরা ট্রানজিশন ম্যাট্রিক্সটা বুঝে গেছি। এখন আসি পরের পার্টটা, যে আমরা একটা টাইমের প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে পরের টাইমের প্রবাবিলিটিটা কিভাবে বের করবো। তো নিচে অ্যান্সারটা দেওয়া আছে, আপাতত আমি ইচ্ছে উপরে করতেছি, তোমরা নিচেটা আপাতত দেখো না। লজিকটা বোঝার ট্রাই করি আমরা। যে আমাদেরকে এটা দেওয়া আছে, মানে প্রথম দিন সানি, এইটা লেখা যা কথা তোমরা এটাও ধরে নিতে পারো যে প্রথম দিন সান, এটার প্রবাবিলিটি দেওয়া আছে 1। অথবা এটাকে এভাবেও লেখা যায়। কেন এভাবে লিখলাম? আমার প্রথম নাম্বারটা মিন করে সান হওয়ার প্রবাবিলিটি, পরের নাম্বারটা মিন করে হচ্ছে রেইন হওয়ার প্রবাবিলিটি। তার মানে প্রবাবিলিটিকে কাইন্ড অফ একটা ম্যাট্রিক্স ওয়াইজ লিখতেছি। মানে এটা লিখলেও তোমরা বুঝতে পারবে যে ইনিশিয়াল প্রবাবিলিটি, ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, তাই না? এটাকে হচ্ছে প্রবাবিলিটি নাম না দিয়ে আমি হইতেছে সরাসরি x1 লিখলেও হবে, সমস্যা নেই। এটাকে হচ্ছে আমরা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন বলি। এখন কথার কথা হচ্ছে আমাদের কিছু চাইছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আফটার ওয়ান স্টেপ, মানে হচ্ছে পরের দিনের অবস্থা জানতে চাইছে। এন্ড ডিস্ট্রিবিউশন চাইছে, তার মানে কি যে x2 সানের জন্য বের করতে হবে, x2 রেইনের জন্য বের করতে হবে। এখন আমরা কি জানি, এখানে যেহেতু আহ মানে আমার সান রেইন দুইটার জন্য বের করতে হবে, আমরা ধরো প্রথমে সানের জন্য বের করি। তাহলে x2 ইকুয়াল টু সানেরটা হবে কি যে আমার প্রবাবিলিটি অফ x2 সান, কতগুলা পসিবিলিটি হইতে পারে যে আগের দিন রেইন, সরি আগের দিন সান ছিল এই সাপেক্ষে পরের দিন সান, এখানে কমা দিই কারণ আমার তো আসলে ইয়ে আসতেছে এটা, মানে পয়েন্ট আসবে। এন্ড আমার হচ্ছে আরেকটা কেস কি হইতে পারে যে আগের দিন রেইন পরের দিন সান। এই দুইটা কেস ছাড়া তো আমার আর x2 তে সান হওয়ার কোনো চান্স নাই, তাই না? তো এই যে আমি প্রবাবিলিটিটা লিখলাম যে প্রথম দিন সান, সেকেন্ড দিনও সান, এটা তো আমার একটা জয়েন্ট ডিস্ট্রিবিউশন। এটাকে কি আমি এই কন্ডিশনাল ওয়াইজ এভাবে লিখতে পারি না যে প্রথম দিন সান হওয়ার সাপেক্ষে দ্বিতীয় দিনের সান হওয়ার প্রবাবিলিটি ইনটু আমার প্রথম দিন সান হওয়ার প্রবাবিলিটি।
আমরা কিন্তু অলরেডি এইসব শিখছি, তাই না? যে প্রবাবিলিটি অফ এ কমা বি, এটা হইতেছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি। এই কাজটাই এখানে করছে। ঠিক আছে? তাহলে আহ একদম সহজ ভাষায় বলতে গেলে কি হতেছে এখানে, প্রথম দিন সানের প্রবাবিলিটির সাথে আমি গুণ করতেছি সান হইলে সান হওয়ার প্রবাবিলিটি, প্রথম দিন রেইন হওয়ার প্রবাবিলিটির সাথে গুণ করতেছি রেইন হইলে সান হওয়ার probability। তাহলে আমরা এই ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাচ্ছি এটাই হতেছে আমার দ্বিতীয় দিন জাস্ট সান হওয়ার প্রবাবিলিটি, সেটা বের হইতেছে। আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পারছো। এখন এই জিনিসটা আমরা কোত্থেকে পাইলাম? এই যে এই ভ্যালুটা, কারণ এই ভ্যালুটা কি বলতেছে যে প্রথম দিন সান হওয়ার সাপেক্ষে দ্বিতীয় দিন সান হওয়ার প্রবাবিলিটি, এইটা আমরা পাইছি হচ্ছে এখান থেকে, মানে এই ট্রানজিশনটা থেকে। আর তার মানে আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা বের করছিলাম, এই ম্যাট্রিক্সটা আমাদের জানা থাকাটা জরুরি, তাই না? বা ওই সিপিডি টেবিলটা জানা থাকা জরুরি। ও তোমাদের যদি ম্যাট্রিক্সটা, আমি তো আগে স্লাইডে লিখছিলাম, আমি এখানে আবার একটু কুইকলি করি। ম্যাট্রিক্সটা দেখতে এরকম ছিল যে আমার দুইটা স্টেট, এই জন্য আমার 2 × 2 একটা ম্যাট্রিক্স হবে, একটা সান একটা রেইনের জন্য, একটা সান একটা রেইনের জন্য। আহ সান হইলে সান হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.9, এই যে এটা। তারপর সান হইলে রেইন হওয়ার প্রবাবিলিটি 0.1, রেইন হইলে সান হওয়ার প্রবাবিলিটি 0.3, আর 0.7। এটাই হচ্ছে আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্স। তার মানে এইটাকে ইউজ করে আমরা দ্বিতীয় দিনের প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে পারি, তাই না? তো এইটা তো ছিল জাস্ট একটা নর্মাল আমাদের আপাতত প্রবাবিলিটি যেভাবে শিখে আসছি সেভাবে কিভাবে বের করা যায় সেই টেকনিক। আমি এখন দেখাবো যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে কিভাবে এই কাজটা করা যায়। তো তোমরা এখন একটা কাজ করে দেখবা যে আমি এটা করলে কি হবে। ধরো এটা একটা ম্যাট্রিক্স, আমি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স গুণ দিলাম, কি আসবে? তোমরা যদি খাতায় এটা করো তাহলে দেখবা কি এটা হচ্ছে, এটা আসতেছে 0.9, আর আসতেছে হচ্ছে 0.1, এরকম আসতেছে না? তো খেয়াল করে দেখবা কি যে এই ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটা কি বলতেছে, 0.9, যেটা আমি এখানে যেটা পাইছি এটাই না? এন্ড তুমি যদি পরের পৃষ্ঠায় আবার প্রবাবিলিটি অফ x2 = রেইন এটা যদি বের করো, দেখবা কি এটার অ্যান্সারটা আসতেছে 0.1। ঠিক আছে? তার মানে আমি যে এই কাজটা করলাম এন্ড এই কাজটা আলাদা করে বের করলাম, আমি একটা সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে খুবই ইজিলি দুইটা ভ্যালু বের করে ফেলতে পারতেছি। এটা গেল প্রথম অবজারভেশন। আশা করি বুঝতে পারছো যে আমি এখানে কি করলাম। আমি এখানে যেটা করছি যে এটা হচ্ছে আমার ইনিশিয়াল ম্যাট্রিক্স, এটার সাথে আমি কি মাল্টিপ্লাই করছি, আমার ট্রানজিশন ম্যাট্রিক্স। এই দুইটা মাল্টিপ্লাই করার কারণে আমি কি পাইছি, দ্বিতীয় দিনের ডিস্ট্রিবিউশন পাইছি। আশা করি বুঝতে পারছো। আহ এখন আমি যদি প্রথম দিনের ডিস্ট্রিবিউশনটাকে ইউজ করে দ্বিতীয় দিনের প্রবাবিলিটি গুলা ক্যালকুলেট করে ফেলতে পারি, তাহলে সেম প্রসেস ইউজ করে আমি কি দ্বিতীয় দিনেরটা ইউজ করে তৃতীয় দিনেরটা বের করতে পারবো না? খেয়াল করে দেখো যে কথার কথা, আমি একটু মুছি এগুলো। ধরো আমি এখন কোশ্চেন করলাম কি, এখন আমার কাছে কিন্তু এই যে এটা চলে আসছে, দেখো আমার কাছে কিন্তু এখন এই জিনিসটা আছে যে দ্বিতীয় দিন সান হওয়ার প্রবাবিলিটি এত, দ্বিতীয় দিন রেইন হওয়ার প্রবাবিলিটি এত, তাই না? আমার কিন্তু এখন এই ইনফরমেশনটা আছে। এন্ড আমি তোমাদেরকে ধরো জিজ্ঞাসা করলাম কি যে
তোমরা এখন আমাকে বের করে দাও 2 স্টেপ পরের অবস্থা, মানে হচ্ছে x3, এটা বের করে দাও। তাহলে আমার সেম ওয়েতে এটা কি এরকম হবে না যে তৃতীয় দিন সান গিভেন দ্বিতীয় দিন সান ইন্টু দ্বিতীয় দিন সান, তৃতীয় দিন সান গিভেন দ্বিতীয় দিন রেইন অ্যান্ড দ্বিতীয় দিন rain। মানে আমি জাস্ট নাম্বার গুলা চেঞ্জ করে দিলাম, যে 3 টু 3 এমনি করে দিলাম, যে আগের দিনের সাপেক্ষে পরের দিনেরটা। এখন আমরা তো একটা জিনিস জানি যে তৃতীয় দিনের অবস্থা গিভেন দ্বিতীয় দিনের অবস্থা, এটা তো আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটা থেকে দেখেই বের করে দিতে পারবো, তাই না? এন্ড এই জিনিসটা আমরা কোত্থেকে পাবো, দ্বিতীয় দিন সান হওয়ার প্রবাবিলিটি? এই যে একটু আগে আমরা যেটা বের করছি। তার মানে বুঝতে পারতেছো যে আমি যে এই কাজটা করছিলাম উপরে, এখানে খেয়াল করে দেখো যে x1 কে ইউজ করে x2 বের করছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে। তাহলে কি সেম ওয়েতে আমরা এই কাজটাও করতে পারি না, যে আমরা হচ্ছে x3 বের করতে পারি না, যেখানে হচ্ছে আমরা এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করব। এখানে আমরা ইউজ করবো 0.9 0.1, মানে এটা হচ্ছে x2 এর ইনফরমেশন, ইনটু হচ্ছে আমার এই যে আবার ট্রানজিশন ম্যাট্রিক্সটা আমরা আবার গুণ দিতেছি। এটা যদি আমরা গুণ দিই আমরা হচ্ছে তৃতীয় দিনের অবস্থা পাবো না? তার মানে আমি এখানে তোমাদেরকে কি বলার ট্রাই করতেছি, আমি হচ্ছে এই জিনিসটা বলার ট্রাই করতেছি যে দ্বিতীয় দিনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু প্রথম দিনের ডিস্ট্রিবিউশন ইনটু আমার ট্রানজিশন ম্যাট্রিক্স, আবার তৃতীয় দিনের আহ এটাটা হইতেছে আমাদের দ্বিতীয় দিনের ডিস্ট্রিবিউশন ইনটু ট্রানজিশন ম্যাট্রিক্স, তাই না? এমনি করে সো অন এন্ড সো ফোর্থ। সো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে 100 দিন পরের অবস্থা কি, এটা হবে আমার 99তম দিনের ডিস্ট্রিবিউশন ইনটু আমার ট্রানজিশন ম্যাট্রিক্স। দেখো তো আমি এই জিনিসটাকে কি এভাবে লিখতে পারি, এই x2 এর বদলে আমি এখন উপরের এই ভ্যালুটা বসাই দিলাম, তাহলে কি আমি এটা লিখতে পারি না? দুইটাটি পাশাপাশি চলে আসলো, তার মানে কি আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না? তার মানে আমার এইখানে এই এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার x1 ইন্টু t⁻৯৯ এরকম কিছু একটা। বুঝতে পারছো আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্সটা মানে কেন লাগতেছে? দেখছো এই যে পাওয়ার করলেই আমার আসলে হয়ে যায়। এখন আসি একটু রিয়ালিটিতে, তোমাদের পরীক্ষার সময় ক্যালকুলেটর আছে না, ক্যালকুলেটরে হচ্ছে এই ম্যাট্রিক্সের পাওয়ার করাটা শিখতে হবে। ঠিক আছে, পাওয়ার করা যদি কারো মনে না থাকে এখনই শিখে রাখো, কারণ তোমাদের এই মার্কভ মডেলের প্রথম প্রবলেম বলবে এই ট্রানজিশন ম্যাট্রিক্স বের করতে, পরের প্রবলেম বলবে কি যে 3 বছর পর বা হচ্ছে 100 বছর পর, বছর না হলে দিন বলতে পারে, দিন পর আমাদের অবস্থা কি হবে সেটা বের করা বলতে পারে। তো তখন কিন্তু পারতে হবে, তাই না? তো আমি এখন যেটা করব যে আমি এখন আমাদের ওল্ড, ওই যে একটু আগে যে আমরা ইয়েটা করছি, ওই যে প্রবলেমটা সলভ করছি প্রিভিয়াস এর, সেটা চলে যাব। ওইখানের একটা প্রবলেম আমরা এখন সলভ করি। ধরো এটা আমাদের কাছে কিন্তু এখন এই জিনিসটা আছে, তাই না, যে এই যে ডান পাশের ট্রানজিশন ম্যাট্রিক্সটা কিন্তু অলরেডি আছে আমাদের। এখন ধরো আমাদেরকে জিজ্ঞাসা করলো কি যে ইয়ে কি তোমার 3 বছর পর অবস্থা কি। তো আমরা জানি কি যে 3 বছর পরের অবস্থাটা হবে হচ্ছে প্রথম দিনের প্রবাবিলিটি ইনটু ট্রানজিশন ম্যাট্রিক্স স্কোয়ার, বা অনেকে না এই যে এখানে আসলে এই ভ্যালু আর এই ভ্যালু অনেক সময় সেম করে ফেলে। ওইটা আমি নিব, ওটা সমস্যা নেই। কারণ কি মানে এই জিনিসটা অনেক ভেগ, মানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটাকে অনেক সময় হচ্ছে এক্স
জিরো দিয়ে লিখি, তাহলে থ্রিটা হইতেছে বেসিক্যালি 3 বছর পরের অবস্থা। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটিতে এরকম কিউব করে লিখলো হবে। পরীক্ষা অনেক সময় মানে ভুল হয়ে যেতে পারে, এটা অনেকে মানে স্কোয়ার দিতে পারে, বাট আমি সেটাও নিব, সমস্যা নেই। এই দুই মানে একের ডিফারেন্স এমন কিছু সমস্যা না। তার মানে কি আমার এখানে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ট্রানজিশন ম্যাট্রিক্স, এটা আমি অলরেডি বের করছি। আরেকটা জিনিস লাগবে ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন। তার মানে আমার এই প্রবলেমে যে তিনটা স্টেট ছিল, স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড আর নিউট্রাল, তিনটার ইনিশিয়াল কি অবস্থা ছিল সেটা আমাদের জানা লাগবে। ইনিশিয়াল অবস্থাটা দেখি তো কি ছিল। আমাদেরকে বলছে যে কোনো একটা বছরে 80 জনের মধ্যে 44 জন স্যাটিসফাইড। তাহলে কি আমি বলতে পারি না যে ইনিশিয়ালি আমাদের স্যাটিসফাইড এর প্রবাবিলিটি ছিল 44/80, তারপর 20 জন আমাদের নিউট্রাল ছিল, তার মানে হচ্ছে 20/80, আর বাকিরা হচ্ছে আমাদের আনস্যাটিসফাইড ছিল, তার মানে হচ্ছে 16/80। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন। অ্যান্ড ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনটাকে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ওয়াইজ যদি লিখি, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে যে স্যাটিসফাইড এর জন্য 44/80, আনস্যাটিসফাইড এর জন্য 16/80, আর নিউট্রালের জন্য 20/80। এটা হইতেছে আমাদের ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন। ও বাই দ্য ওয়ে, আমি এখানে স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, নিউট্রাল যে সিরিয়ালে লিখছি, এখানেও সেই সিরিয়ালটা থাকতে হবে, এবার এটা খেয়াল রাখবো। তাহলে আমরা এটার সাথে কি মাল্টিপ্লাই করব? আমার এই যে ম্যাট্রিক্সটা আছে এটার কিউব, তাই না? এটার কিউবটা লাগবে। তাহলে তোমরা যেটা করবা, তোমরা এই ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরে বসাবা, বসায় কিউব করবা, কিউব করবা, করে এই ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করবা। যে অ্যান্সারটা এরকম একটা অ্যান্সার আসবে, যে এখানে এরকম একটা অ্যান্সার আসবে যে এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু। তার মানে 3 বছর পর এই ভ্যালুটা দেখে তুমি বলবা কি যে 3 বছর পর স্যাটিসফাইড থাকার প্রবাবিলিটি এটা, 3 বছর পর আনস্যাটিসফাইড থাকার প্রবাবিলিটি এটা, 3 বছর পর নিউট্রাল থাকার প্রবাবিলিটি এটা। আশা করি বুঝতে পারছো। তার মানে আমাদের ইনিশিয়াল প্রবাবিলিটি যদি দেওয়া থাকে অ্যান্ড ট্রানজিশন ম্যাট্রিক্সটা যদি বানানো থাকে, আমি যে কোনো টাইমে ক্যালকুলেশনটা ইজিলি করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমরা পরের পার্টে চলে যাই। তো এখানে একটা জিনিস, মজার জিনিস আছে যে একটু আগে আমি বলছি কি যে আচ্ছা বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু আমার ম্যাট্রিক্স গুলাই জাস্ট একটু ফ্যান্সি ওয়েতে লিখছে। আমরা হচ্ছে লিখছি এভাবে যে 1, ডানে 0, এমনি করে লিখছি। ওরা উপর নিচে লিখছে, বাট জিনিস same। ওরা দেখলো কি যে প্রথম দিন যদি আমার সান হওয়ার প্রবাবিলিটি আর রেইন হওয়ার প্রবাবিলিটি এটা যদি এরকম হয়, এন্ড তাহলে দেখা যায় ওই ট্রানজিশন ম্যাট্রিক্স ইউজ করে আমার দ্বিতীয় দিনের অবস্থা এটা হয়, দেন তৃতীয় দিনের অবস্থা এটা হয়। এমনি করতে করতে অনেক পরে, ধরো 1000 বা 2000 টাইম পয়েন্টে দেখা যাবে কি যে আমার প্রবাবিলিটি দেখতে এরকম যে সান হওয়ার প্রবাবিলিটি এটা, রেইন হওয়ার প্রবাবিলিটি এত। খেয়াল করে দেখো, আমি বললাম কি যে না, প্রথম দিনের ইনিশিয়াল ডিস্ট্রিবিউশন এটা না, আমি এখন দিয়ে দিলাম এটা, যে প্রথম দিন সানি না, প্রথম দিন রেইনি হওয়ার প্রবাবিলিটি হাই, মানে প্রথম দিন বৃষ্টি পড়ছে। তাহলে তাহলে তোমাদের মাথায় অলরেডি একটা জিনিস বুঝে গেছো যে প্রথম দিনের অবস্থা যদি এখন চেঞ্জ করে দিই আমি, দেখো এখানে চেঞ্জ করে দিছি, অবশ্যই অবশ্যই আমার সেকেন্ড দিনের অবস্থাটাও চেঞ্জ হবে। এই যে দেখো, আগে এরকম ডিস্ট্রিবিউশন ছিল, এখন কিন্তু দেখতে এরকম। দেখো 3 নাম্বার দিনেরটাও চেঞ্জ হয়ে গেছে। আহ ইন্টারেস্টিংলি, তুমি যদি আবার আরো কয়েকটা করতে থাকো এমনি,
একটা সময় আসবে, এটা হচ্ছে উপরে দেখা যাবে 0.75, নিচে 0.25। একটু আগে আমার কিন্তু এটাই আসছিল, এটা আবার সেম। কেন? আমার তো শুরুতে সান, এখানে আবার শুরুতে রেন, ইনিশিয়াল তো দুই পাশে ডিফারেন্ট, তাইলে আমার ইনফিনিটি পর্যন্ত যে কেন দুইটা সেম চলে আসে? এটাকে বলে হচ্ছে স্টেশনারি ডিস্ট্রিবিউশন। মানে তার মানে এই অবজারভেশন থেকে আমরা বলতে পারি কি যে অনেক ইনফাইনাইট টাইমের কোনো ডিস্ট্রিবিউশন যখন তুমি বের করবা, তখন সেই ডিস্ট্রিবিউশনটা ইনিশিয়ালের উপর কোনো ডিপেন্ড করে না। ইনিশিয়াল 1 0 হোক, এই যে এই 1 0 হোক বা 0 1 হোক, আমার আলটিমেটলি এটাই আসবে। বুঝতে পারছো? তুমি এখানে 1 0 0 1 না ধরে ধরো অন্য কিছু ধরলা। তুমি ধরো কথার কথা এখানে ধরলা, ধরো 0.9, এটা ধরো 0.1 ধরলা, তাও দেখবা ইনফাইনাইট টাইমে এরকম আসতেছে। তুমি ধরো এটাকে 0.4, নিচেরটাকে 0.6 ধরলা, তাহলেও দেখবা তোমার ইনফিনিটিতে এটাই আসবে। আমরা এখন দেখব কিভাবে এই স্টেশনারি ডিস্ট্রিবিউশনটা বের করা যায়। যে আমরা যেহেতু এই দুইটা আমার লাগতেছেই না, তাহলে নিশ্চয়ই এই জিনিস দুইটা বের করার অন্য কোনো টেকনিক আছে। এটাকে বলে হচ্ছে লং টার্ম প্রবাবিলিটি, এটাকে লং টার্ম প্রবাবিলিটিও বলে। ঠিক আছে? লং টার্ম প্রবাবিলিটি অথবা লং লং রান প্রবাবিলিটি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লং রান প্রবাবিলিটি। আমরা এখন লং রান প্রবাবিলিটি বা স্টেশনারি প্রবাবিলিটি বের করাটা শিখবো। তো আহ আমি এই জিনিসটা হচ্ছে ইয়েতে করি, মাইক্রোসফট ইয়েতে, ওয়ান নোটে করি। আম, হুম, আচ্ছা। তো একটু আগে আমরা সান অ্যান্ড রেইনের একটা জিনিস পড়তেছিলাম। তো আমি ওই ম্যাট্রিক্সটা থেকে শুরু করি। যে আমার ম্যাট্রিক্সটা দেখতে এরকম ছিল: সান, রেইন, সান, রেইন। সান হইলে সান হওয়ার প্রবাবিলিটি ছিল 0.9, এটা ছিল 0.1, এটা ছিল 0.3, এটা ছিল 0.7। মানে এটা ছিল আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্স। ট্রানজিশন ম্যাট্রিক্স আমাদের লাগবে, কিছু করার নেই। আমাদের টার্গেট হচ্ছে এখন প্রবাবিলিটি অফ, মানে আমাদের হচ্ছে এক্স ইনফিনিটি বের করা। মানে ইনফিনিটি টাইম পয়েন্টে আমার ডিস্ট্রিবিউশন গুলা কি কি, এটা বের করা হচ্ছে আমার এখন টার্গেট। যে সান হওয়ার প্রবাবিলিটি কি, রেইন হওয়ার প্রবাবিলিটি, এটাকে হচ্ছে আমার বের করা লাগবে। তো এখন আমরা এখন মানে নর্মাল প্রবাবিলিটির ম্যাথে ব্যাক করি যে আমরা কিভাবে বের করতাম। যেহেতু ডিস্ট্রিবিউশন চাইছে, আমার সানের জন্য বের করা লাগবে, রেইনের জন্য বের করা লাগবে। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে কি যে লং টার্ম প্রবাবিলিটির আরেকটা ইয়ে হচ্ছে কি, এটা চেঞ্জ হবে না। বুঝতে পারছো? মানে ইনফিনিটি বলার মানেই কিন্তু যে ইনফিনিটি+1, ইনফিনিটি+2, এগুলোও কিন্তু বেসিক্যালি ইনফিনিটি। তুমি যদি এই এইটাকে ইউজ করে ইনফিনিটি+1 এর প্রবাবিলিটিও যদি বের করে, দেখবা কি কাইন্ড অফ সেমই আসছে। তার মানে আমরা এই জিনিসটা ক্লেম করতে পারি যে এক্স ইনফিনিটির অবস্থা আসলে x∞−1 এই অবস্থার সমান। মানে একটা সময় আসবে যখন এই ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হবে না। এই যে আমি একটু এক্সাম্পল দেখাই। এই যে আমরা এখানে দেখলাম না যে প্রথম দিকে চেঞ্জ হচ্ছিল, দেখো প্রথম দিকে চেঞ্জ হচ্ছিল যে প্রথম দিনেটা এটা, সেকেন্ড দিনেটা এটা, থার্ড দিনেটা এটা, এমনি করতে করতে ইনফিনিটির সময় যে এটা আসছে, পরেরটাও দেখবা কি এটা এরকমই কিছু একটা আসছে।
পরের দিনেটাও দেখবে তোমার এরকমই কিছু একটা আসছে। এটাকেই লং টার্ম বা স্টেশনারি প্রবাবিলিটি বলে, যে একটা সময় এটা চেঞ্জ হবে না। দ্যাটস দ্য ইন্টারেস্টিং পার্ট। ঠিক আছে, তাহলে আমরা এই ক্লেমটা কিন্তু করতে পারি, তাই না? আমরা হচ্ছে এই ক্লেমটা করতে পারি যে ইনফিনিটি সময়ের অবস্থা ইনফিনিটি 1 - 1 এর অবস্থার সমান। তাহলে আমরা এখন একটা ম্যাথ করি যে প্রবাবিলিটি অফ এক্স ইনফিনিটি ইকুয়াল টু সান, এটা কি দুইটা কেসের উপর ডিপেন্ড না? যে আহ, আগের দিন সান হয়েছে, পরের দিন সান। দেখো আমি এখানে কি লিখছি, যে আগের দিন সান এটার সাপেক্ষে পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি, কিন্তু আগের দিনের সানের প্রবাবিলিটি একদম সেম প্রসিডিউরে কিন্তু লিখছি। প্লাস আগের দিন আসলে সান না, আগের দিন ধরো রেইন হয়েছে, কিন্তু বুঝতে পারছো? আমার তো এই দুইটা কেসই পসিবল, যে আগের দিন সান হওয়ার সাপেক্ষে সান, অথবা আগের দিন রেইন হওয়ার সাপেক্ষে আজকে rain, এরকম। তো এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, যে এই জিনিসটা আমরা কোত্থেকে বের করব। এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ম্যাট্রিক্স থেকে বের করবো, যে আগের দিন সান হলে পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি। এই দেখো, আগের দিন সান, পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.9। তাহলে আমি এখানে চোখ বন্ধ করে 0.9 দিয়ে দিব। ভেরি নাইস, কোনো সমস্যা নেই। এখন আমি কি এটাও জানি না যে ইনফিনিটি সময়ের টাইমের অবস্থা আমার আসলে ইনফিনিটি - 1 এর টাইমের অবস্থার সমান? তার মানে এই দুইটা জিনিস বেসিক্যালি সমান না? এই যে এইটা আর এইটা। এই জন্য আমি এই দুইটাকে কাইন্ড অফ হচ্ছে সেম ভ্যালু দিয়ে বলতে পারি। ধরো এটাকে এ দিলাম, তাহলে এটাকে আমি এ লিখতে পারি। প্লাস আমার এই ভ্যালুটা আমি কোত্থেকে পাবো? আগের দিন রেইন, পরের দিন সান হওয়ার প্রবাবিলিটি, এই যে রেইন হইলে সান হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে 0.3। আর এই ভ্যালুটা তো আসলে কারোর সাথে মানে রিলেটেড না, আমি এটা অন্য একটা ভ্যালু বলে দিলাম, এটা ধরো বি লিখলাম। তার মানে আমার এখান থেকে একটা ইকুয়েশন চলে আসলো। ইকুয়েশনটা আমি একটু সিম্পলিফাই করি, এটা যে আহ, সবগুলাকে বাম পাশে নিয়ে আসি, সবগুলাকে বাম পাশে নিয়ে আসি। তাহলে দেখতে হবে 0.1 a -0.3 b ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। তো এখন আমি, এটা তো গেছে হচ্ছে ইনফিনিটি ইকুয়াল টু সানের জন্য আমরা বের করছি। আমি এখন সেম কাজটা করব ইনফিনিটি ইকুয়াল টু রেইন এর জন্য। আহ, তাহলে আমরা এখন রেইন এর জন্য বের করি। আমার ইকুয়েশনটা মনে আছে, আমি পরে লিখবো। তো আমরা এখন বের করবো এক্স ইনফিনিটি ইকুয়াল টু রেইন এর জন্য। ইনফিনিটি ইকুয়াল টু রেইন এর জন্য। তাহলে এটা কিভাবে কি হবে? আহ আগের দিন সান ছিল, সেটার সাপেক্ষে পরের দিন রেইন। প্লাস আগের দিন রেইন ছিল,
এই যে দেখো আগের দিন রেইন, এটার সাপেক্ষে পরের দিনও রেইন। কারণ এই দুইটা ছাড়া তো আমার আর পসিবিলিটি নাই, তাই না? আগের দিন আইদার সান হতে পারে অথবা রেইন হতে পারে। এখন দেখো আমি এখান থেকে কি ক্লেম করতে পারি যে এই দুইটার ভ্যালু আমরা কোত্থেকে পাবো, যে সান হওয়ার সাপেক্ষে রেইন, এটা কোত্থেকে পাবো? এই যে এখান থেকে, যে সান হওয়ার সাপেক্ষে রেইন হওয়ার প্রবাবিলিটি 0.1। আর এই ভ্যালুটা কোত্থেকে পাবো? রেইন হওয়ার সাপেক্ষে রেইন হওয়ার প্রবাবিলিটি, এই যে এখান থেকে পাবো, তাই না? 0.7। এখন এখন একটা জিনিস খেয়াল করো, সেম ওয়েতে আমি যে এখানে বলতেছিলাম যে ইনফিনিটির অবস্থা, ইনফিনিটি -1 এর অবস্থা যদি সেম হয়, তাহলে কি আমি ক্লেম করতে পারি না যে এইটা আর এইটা, এটা বেসিক্যালি সেম? তাই যদি হয়, আমি যদি এটাকে বি চিন্তা করি, কারণ একটু আগে আমরা এটাকে কিন্তু বি চিন্তা করে আসছিলাম, বা এটা কি আর কি, তাহলে এটা কি কাইন্ড অফ আমার এরকম না, যে আমি এখানেও বি দিতে পারি, এখানেও বি দিতে পারি? আর এই জিনিসটাকে আমরা একটু আগে এ লিখছিলাম, তো এটাকে এই দিতে হবে। তাহলে আমার ফাইনালি ইকুয়েশনটা দেখতে কি হইতেছে? -0.1 a। আর এটাকে যদি মানে ডান পাশের গুলোকে সব বাম পাশে আনতে চাই কি, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। মানে আচ্ছা, আমি একটু ইয়ে করে দেখি, অন্যভাবে দেখি, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে। এখন আমাকে বলো ভাই, একটু আগে আমি একটা ইকুয়েশন পাইছিলাম, ইকুয়েশনটা ছিল দেখতে এরকম, যে 0.1 a -0.7 b, এরকম কিছু একটা ছিল না, আমার ঠিক মনে নেই। এরকম কিছু একটা ইকুয়েশন ছিল। এই দুইটা ইকুয়েশনকে যদি আমি এখন সলভ করি, তাহলে কি আমি এ আর বি এর ভ্যালু পাবো না? এটাই হইতেছে বেসিক্যালি আমাদের লং টার্ম প্রবাবিলিটি বের করার মানে টেকনিক আর কি। সো দেখো, আমরা হচ্ছে এইভাবেই জিনিসটা এখানে করছি। এখানে দেখো, আমরা হচ্ছে যে এই যে সানের জন্য বের করছি, রেইনের জন্য আমি ইকুয়েশন গুলো লিখছি। এখানে ওরা কি করছে, যে এগুলো এভাবেই রেখে দিচ্ছে। আমি হচ্ছে এগুলার বদলে ওই যে এ আর বি ধরে করছি, যাতে একটু আমাদের দেখতে ইজি হয়। তখন আমাদের দেখবা কি, যে এই এ এর ভ্যালু আসছে হচ্ছে এই যে এটা, আর বি এর ভ্যালু আসছে আমাদের এটা। এটাই কিন্তু আমাদের ওই যে 0.75, এটা হচ্ছে 0.25। কিভাবে ম্যাথটা করা হলো বুঝতে পারছো? বুঝার কথা এটা, মানে এমন কোনো আহ কঠিন কিছু না। তো আমি জাস্ট লাস্টে যেটা করবো, যে এটা তো গেল জাস্ট 2 বাই 2 একটা ম্যাট্রিক্স এর জন্য, কারণ দুইটা স্টেট সান আর রে। আমি পরের স্লাইডে হচ্ছে 3 বাই 3 ম্যাট্রিক্স এর একটা আছে, এটা হচ্ছে আমি জাস্ট একটু করে দিব, করে আমাদের কাইন্ড অফ এখানেই শেষ। তো ধরো আমাদেরকে হচ্ছে এই ট্রানজিশন ম্যাট্রিক্সটা দেওয়া আছে। ট্রানজিশন ম্যাট্রিক্সটা কি বলছে সেটা দেখাই, যে ধরো আমি এভাবে দিয়ে দিলাম, যে আগের দিন এ হওয়ার সাপেক্ষে পরের দিন এ হওয়ার সাপেক্ষে প্রবাবিলিটি এটা, আগের দিন বি হলে পরের দিন সি হওয়ার প্রবাবিলিটি এটা। মানে তোমরা ট্রানজিশন ম্যাট্রিক্সটা বুঝতে পারছো, তাই না? এটা এইভাবে দেওয়া আছে। আমাদেরকে কোয়েশ্চেন করছে যে লং রান প্রবাবিলিটি কত, বা স্টেশনারি প্রবাবিলিটিটা বের করতে বলছে। যখনই বুঝবা যে লং টার্ম প্রবাবিলিটি বা স্টেশনারি প্রবাবিলিটি বের করতে বলছে, তার মানে আসলে আমাদের হচ্ছে এটা বের করতে হবে। আর এইটার মানে কি, এখন বেসিক্যালি একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে তিনটা ভ্যালু থাকবে, যে ইনফাইনাইট টাইমে এ হওয়ার প্রবাবিলিটি, ইনফাইনাইট টাইমে বি হওয়ার প্রবাবিলিটি, ইনফাইনাইট টাইমে সি হওয়ার প্রবাবিলিটি। তার মানে আমার এখানে তিনটা ভ্যারিয়েবল। একটু আগে যখন আমরা সান এন্ড রেইন এর জন্য বের করছিলাম, তখন কিন্তু দুইটা ভ্যালু আসছিল, 0.75, 0.25। কেন দুইটা ভ্যালু আসছিল? কারণ আমার স্টেট দুইটা ছিল, সান এন্ড রেইন। এখন কিন্তু আমার স্টেট তিনটা, এ, বি, সি।
তো তিনটা ভ্যালু আসবে। আগের সময় আমাদের দুইটা ভ্যালু বের করার জন্য দুইটা ভ্যারিয়েবল লাগছিল, এ আর বি বা এক্স এন্ড ওয়াই, যেটাই তুমি ধরো না কেন। এখানে যেহেতু আমার তিনটা ভ্যারিয়েবল, আমার তাহলে তিনটা ইকুয়েশন আসবে। বুঝতে পারছো? তো আমরা তাইলে এখন একটু করি, দেখো। তার মানে আমার এখন হচ্ছে ইনফিনিটিতে এ বি সি হওয়ার প্রবাবিলিটি গুলো চেক করতে হবে। তো প্রথমে আমরা এটা এটা দেখি যে প্রবাবিলিটি অফ এক্স ইনফিনিটি ইকুয়াল টু এ, এটা বের করি। এখন আমরা এটা কি জানি? আমরা এটা জানি কি যে এটা হচ্ছে তিনটা কেস হইতে পারে, যে আগের দিন এ হইলে পরের দিন এ, অথবা আগের দিন বি হইলে পরের দিন এ, অথবা আগের দিন সি হইলে পরের দিন এ। তিনটা কেস। তাহলে দেখো আমি কেস তিনটা লিখি। দেখো এটা হচ্ছে আগের দিন এ হইলে যা হবে তা। এটা হচ্ছে আগের দিন বি হইলে যা হবে তা। এটা হচ্ছে আগের দিন সি হইলে পরের দিন কি হবে সেটা। বুঝতে পারছো? এখন এখন জিনিসটা কি, যে আমরা একটা কাজ করবো এখানে আবার সেম প্রসেস, যে আমরা জানি এক্স ইনফিনিটি আর এক্স ইনফিনিটি মাইনাস ওয়ান বেসিক্যালি সেম কথা। মানে আমরা হচ্ছে এটা ক্লেম করতে পারি যে ইনফিনিটি যদি এ হয়, সেটা আসলে ইনফিনিটি মাইনাস ওয়ানে যে এ ছিল সেটার সমান। তার মানে আমরা এই জিনিসটাকে এই জিনিসটার ইকুয়াল ধরে নিতে পারি। যদি তাই হয়, আমরা এটাকে সেম ভ্যালু, ধরো আমরা এক্স লিখে দিলাম, এটাকে ধরো আমরা পুরাটাকে ছোট হাতের একটা এক্স দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এটাকে আমি এক্স দিয়ে দিলাম, এটাকেও এক্স দিয়ে দিলাম। আর আমাদের বোঝার সুবিধার্থে এগুলাকে হচ্ছে ওয়াই দিয়ে দিলাম। আর এটাকে আমি ধরো জেড দিয়ে দিলাম। ধরো আমি এটাকে ওয়াই দিয়ে দিলাম, আর এটাকে ধরো জেড দিয়ে দিলাম। তার মানে আমি এখন এই ভ্যালু গুলো বসিয়ে দিতে পারি না? এই ভ্যালু গুলো কোত্থেকে পাবো খেয়াল করে দাও। এ হওয়ার সাপেক্ষে এ হওয়ার প্রবাবিলিটি আমি এখান থেকে পাবো। তাহলে হচ্ছে আমি এটাকে এটাকে আমি হচ্ছে 2/5 লিখতে পারি। আমি হচ্ছে এটাকে 2/5 লিখতে পারি। সিমিলারলি আমি এগুলাকে চেঞ্জ করে দিয়ে এই টেবিল থেকে ভ্যালু গুলো বসিয়ে দিতে পারি। এটা হচ্ছে তোমার আহ এটা হচ্ছে আমার বি হওয়ার সাপেক্ষে এ, মানে 1/5। আর এটা হচ্ছে সি হওয়ার সাপেক্ষে এ, এটা 1/5। তার মানে আমার ইকুয়েশনটা দেখতে পারতেছো কেমনে খুব সুন্দর এক্স ওয়াই জেড এ চলে আসলো। এই কাজটাই পরের স্লাইডে করা আছে, এই যে দেখো। ঠিক আছে? এখানে হচ্ছে তিনটা ইকুয়েশন আসবে। আমি হচ্ছে একটু আগে কি করছি, যে এর জন্য বের করছি। সিমিলারলি বি এর জন্য আরেকটা ইকুয়েশন পাবা, সি এর জন্য আরেকটা ইকুয়েশন পাবা। এই তিনটা ইকুয়েশন নিয়ে ক্যালকুলেটর ইকুয়েশন সলভ তো তোমরা পারোই, করলে হচ্ছে তিনটা ভ্যালু পাবা। আমি এই জন্য বুঝছি এরকম ছোট ছোট ভ্যারিয়েবল দিয়ে আহ করা পছন্দ করি, যে আমি এক্স ওয়াই জেড দিয়ে করছিলাম তো। এই জন্য তোমাদের মানে দেখতে কিন্তু ইয়ে হয়েছিল। আমি জানি না এখনো আছে নাকি, দেখি তো। এই যে আমার, দেখছো মানে এটা কিন্তু দেখতে ইজিয়ার না? মানে এখন তুমি জাস্ট এই এক্স এক্স ওয়াই জেড সবগুলোকে এক পাশে নিয়ে একটা ইকুয়েশন নিয়ে তারপর লিখে দিলে হয়েছে। এই পুরা কাজটা করছিলাম আমি হচ্ছে কিসের জন্য, এই যে তোমার
প্রবাবিলিটি অফ এক্স ইনফিনিটি সমান এ, এটার জন্য বের করছিলাম। সেম প্রসেস ইউজ করে তুমি বের করবা হচ্ছে এটার জন্য, দেন বের করবা এটার জন্য। আচ্ছা, আমি মানে পরেরটাও করে দিই, যেহেতু টাইম আছে আমাদের, আজকে টপিক তো শেষ, আমি পরেরটাও একটা করে দিই, তাহলে ক্লিয়ার হতে থাকবে তোমাদের। তো পরেরটার জন্য আমরা বের করবো হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইনফিনিটি ইকুয়াল টু বি। এটা আসবে আমার আগের দিন এ হওয়ার সাপেক্ষে পরের দিন বি, আগের দিন বি হওয়ার সাপেক্ষে পরের দিন বি, আগের দিন সি হওয়ার সাপেক্ষে পরের দিন। আবারও বলতেছি, আমাদের যেহেতু এই দুইটা বেসিক্যালি সমান, তাহলে হচ্ছে আমরা এইটা আর এইটা এদেরকে সেম ধরতে পারি, তাই না? কারণ এক্স ইনফিনিটি বি, ইনফিনিটি মাইনাস ওয়ান এর মাইনাস ওয়ান টাইমে বি, দুইটা বেসিক্যালি সেম। তো আমি হচ্ছে দুইটাকে ধরো চেঞ্জ করে, একটু আগে ওয়াই নাম দিচ্ছিলাম, এখানে ওয়াই দিই, তো এটাকে আমি হচ্ছে ওয়াই লিখতে পারি। দেন এগুলাকে আমি কি নাম দিছিলাম? এটাকে দিছিলাম এক্স নাম দিছিলাম, আর এটাকে জেড নাম দিছিলাম। এটাকে আমি এক্স আর জেড নাম দিছিলাম। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। আর এই ভ্যালু গুলো আমরা কোত্থেকে পাবো? এই যে এ হইলো বি হওয়ার প্রবাবিলিটি কোথায়, এখানে যে আমি আবার একটু লিখে দিচ্ছি, এ হইলে বি হওয়ার প্রবাবিলিটি এটা, বি হইলে বি হওয়ার প্রবাবিলিটি এটা, সি হইলে বি হওয়ার প্রবাবিলিটি এটা। তো আমি হচ্ছে এই ভ্যালু গুলো জাস্ট হচ্ছে এটা জাস্ট করে দিই। এটা হইতেছে আমার এ হইলে বি হওয়ার প্রবাবিলিটি, তো ভ্যালু বসবে হচ্ছে যে এটা। এটা হইতেছে আমার বি হইলে বি হওয়ার প্রবাবিলিটি, তার মানে এখানে ভ্যালু বসবে হচ্ছে এটা। দেন এখানে বসবে আমার সি হইলে বি হওয়ার প্রবাবিলিটি, মানে আমার ভ্যালু বসবে হচ্ছে এটা। তো তার মানে আমার এখন ইকুয়েশনটা দেখতে কি এরকম না, যে ওয়াই ইকুয়াল টু 2/5x প্লাস 3/5y প্লাস 2/5z। এক্স ওয়াই জেড সবগুলোকে এক পাশে নিয়ে একটা ইকুয়েশন তোমার চলে আসলো। এই পুরা কাজটা আমি শুরু করছিলাম হচ্ছে এক্স ইনফিনিটি সমান বি, এটার জন্য বের করছিলাম। সেম কাজটা আবার করবা কিসের জন্য? পি ধরে, এটা ধরে তুমি আরেকটা ইকুয়েশন করবা। তিনটা ইকুয়েশনে এক্স ওয়াই জেড আছে, ক্যালকুলেটরে বসাবা, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের হয়ে আসবে। এই কাজটা তোমরা করবা, ঠিক আছে? তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এটা গেল তোমাদের একটা করবা, এটা গেল একটা প্র্যাকটিস। আর একটা হচ্ছে এই যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনটা সলভ করে দিছি, তোমাদের তো একটু আগে তোমরা তো এখন জানো যে একটা ট্রানজিশন ম্যাট্রিক্স জানা থাকলে আমরা স্টেশনারি ডিস্ট্রিবিউশন বের করতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে আমি তো তিনটা ভ্যারিয়েবল দিয়ে শিখাই দিলাম, তাই না? তিনটা ভ্যারিয়েবল দিয়ে করা কেমনে কেমনে করতে হয় শিখাই দিলাম। তার মানে তোমরা যদি, যদি তাই হয়, আমরা হচ্ছে একটু আগে ওই দাঁড়াও, এটাতে তো না, এটাতে তো আমি আসলে ইয়ে করছি। এই যে এখানে যখন এই প্রবলেমটা সলভ করছিলাম, এই যে এখানে যে আমার ট্রানজিশন ম্যাট্রিক্সটা বের হয়েছিল, এইটাকে ইউজ করে তাহলে তোমরা ওই লং রান প্রবাবিলিটি বের করতে পারবা। এটা তাহলে করে ফেললো, ঠিক আছে? তো ক্লাস শেষ, আমাদের মার্কভ মডেলে এই কয়েকটা জিনিসই ছিল। আজকে হচ্ছে আমি একটু ফাস্ট পেস গেছি, একটু মানে কুইক কুইক করাইছি, কারণ কি যে আহ মানে আমি চাইলে হচ্ছে এই স্টেশনারি ডিস্ট্রিবিউশনটা আরেকটা ক্লাসে দেখাইতে পারতাম, বাট যেহেতু রেকর্ডিং আছে প্লাস আমি একটা কোয়েশ্চেন সলভটাও দেখাই দিছি,
তো তোমরা আসলে এটা একটু কয়েকবার রিভিউ করতে পারবে, এটা তোমাদের একটা মানে প্লাস পয়েন্ট। এই জন্য একটু ফাস্ট পেজ বেশি। সো তোমরা একটু টাইম করে মার্কঅপ মডেলটা একটু বুঝে নিও। কারণ কি এখানকার ম্যাথ গুলা কাইন্ড অফ ইজি আছে, বুঝতে পারছো? ইজি আছে বলতে এই জন্যই মিন করছি, এই মার্কঅপ মডেল থেকে তিন টাইপের প্রবলেম দেয়, ঠিক আছে? তোমাদের হচ্ছে একটা গল্প লিখবে, গল্পের মধ্যে মানে তোমার ক্লু থেকে তুমি হচ্ছে একটা ট্রানজিশন ম্যাট্রিক্স বের করতে পারবা। এই যে ধরো একটা ট্রানজিশন ম্যাট্রিক্স, দেন এই ট্রানজিশন ম্যাট্রিক্স বের করাতে ধরো থাকবে হচ্ছে 2 মার্ক। দেন পরের কোশ্চেন বলবে কি, যে পরের কোশ্চেন বলবে যে 4 ইয়ার্স পর বা 4 ডেজ লেটার আমার ইয়েটা দেখতে কেমন হবে। তো এটা আমরা কিভাবে বের করা শিখছি, এটা ছিল আমাদের ইনিশিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সের ফোর্থ পাওয়ার গুণ দিতাম। আর এটাতে মার্কস থাকে ধরো তোমার 3-এর মতো। দেন থার্ড যে কোশ্চেনটা থাকে, যে বলে কি যে তোমার তো স্টেশনারি ম্যাট্রিক্সটা আছে, এখান থেকে তোমরা এখন লং রান প্রবাবিলিটি বের করো। এখানে ধরো থাকে 3 মার্ক বাইরে যায়। তার মানে এই মার্কঅফ মডেলে মোটামুটি 7 থেকে 8 মার্কস অ্যাটলিস্ট থাকেই, তাই না? তো তোমরা যদি মানে দুই তিনটাও ঠিক মতো করতে পারো, বাকি সবগুলা আশা মানে খুব সুন্দর করে পারবা। মানে আমাদের এখানে ফর্মুলা আছে এই কয়েকটা, জাস্ট জাস্ট ট্রানজিশন ম্যাট্রিক্স বের করবা। কোনো কয়েক কিছু টাইম পয়েন্ট পরে যদি কিছু জানতে চাই, সেই ক্ষেত্রে তোমাদের এরকম একটা ফর্মুলা, মানে হচ্ছে ধরো তম দিন পরের অবস্থা জানতে চাইছে, তাহলে তোমরা হচ্ছে প্রথম দিনের সাথে আহ ওই তম পাওয়ার গুণ দিবা। এটাই হচ্ছে ফর্মুলা। আর দেন পরেরটা হচ্ছে লং রানের জন্য কি করা লাগে, কয়েকটা ইকুয়েশন বানানো লাগে, তারপর ইকুয়েশন থেকে ভ্যারিয়েবলের ভ্যালু বের করবা। শেষ। এটাই। বুঝতে পারছো? আহ আমি এখন যেটা আহ, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই প্রবলেমের একটা সলিউশন আমার হচ্ছে আগের ট্রাইমেস্টারে আহ ইয়ে মানে এই এই একটু আগে আমি যে এক্স কোয়েশ্চেন একটা সলভ করালাম, ওইটা আমার একজন সুন্দর করে নোট করে দিছিল। আমি হচ্ছে ওটা তোমাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে? যাতে ওইটা দেখলেও তোমাদের একটা আইডিয়া হয় যে কিভাবে মানে তোমার এই ধরনের প্রবলেম লিখে সলভ করা যায়, তোমাদের একটা আইডিয়া হবে। তো আহ, মানে আমাদের মোটামুটি এ পর্যন্তই আসলে সিলেবাস ছিল। মানে ওই সিএসপি টা বাদ ওইটা আমি ক্লাসে দেখাই দেবো, কোনো সমস্যা নেই। তোমাদের যারা আর কি উম, এখনো হচ্ছে মানে মানে তাদের যদি চ্যাটে কিছু লেখা লাগে তোমাদের আইডি, তারা লিখতে পারো। আর যাদের নামে অলরেডি আইডি নাম ছিল, তারা থাকো তারা লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই। তাদের টার্গেট করে থাকো। এমনিতে ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। তোমাদের